আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার এই পর্বে। দেখুন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা প্রতিদিন কিন্তু নানা ধরনের খবরের মুখোমুখি হচ্ছি, যার মধ্যে কিছু খবর আমাদেরকে ভাবায়, কিছু খবর আমাদের বিভ্রান্ত করে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপের আড্ডায় একটি বিষয় নিয়ে কিন্তু খুব জোরে সুরে ব্যাপক আলোচনা চলছে। আর তা হলো, জাতিসংঘ কি আগামী মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরিয়ে আনছে? খুব চমকপ্রদ একটা তথ্য, তাই না? কিন্তু এই চমকপ্রদ খবরের পেছনের আসল সত্যটা আসলে কি? আজ আমরা কোনো আবেগ কিংবা গুজবের বশবর্তী না হয়ে একদম নির্মোহভাবে একজন রাজনৈতিক পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে পুরো সমীকরণটা একটু ভালোভাবে মেলানোর চেষ্টা করব। শুরুতেই আসুন এই মে মাসের আওয়ামী লীগের ফিরে আসার খবরটির উৎপত্তি স্থল নিয়ে একটু কথা বলি। দেখুন সুপ্রিয় দর্শক, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড খুব ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নাকি মন্তব্য করেছেন যে আগামী মে মাসের মধ্যেই জাতিসংঘ আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বড় ধরনের একটি পদক্ষেপ নিচ্ছে। দেখুন, খবরটা ছড়ানোর পর স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক মহলে একটা বড় ধরনের আলোড়ন এবং গুঞ্জন তৈরি হয়। কিন্তু আমরা যখন একটু গভীরে গিয়ে তথ্যগুলো যাচাই করার চেষ্টা করলাম, তখন কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন দেখা গেল। দৈনিক যুগান্তর এবং রিউমার স্ক্যানারের মতো নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করেছে। তাদের বিস্তারিত অনুসন্ধানে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, এবং সেটি হচ্ছে এই দাবিটি সম্পূর্ণ ভুয়া। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আসলে এমন কোনো বক্তব্য কোথাও দেননি। এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও মে মাসে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো কোনো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক বিবৃতি আগে বা পরে কখনোই দেওয়া হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে মে মাসের এই ডেডলাইনটা স্রেফ একটা গুজব মাত্র। কিন্তু দেখুন সুপ্রিয় দর্শক, এখানেই আলোচনা আসলে শেষ নয়। রাজনীতিতে একটা কথা আছে, যেখানে ধোঁয়া উড়ে সেখানে কোথাও না কোথাও একটু হলেও কিন্তু আগুন থাকে। খবরটা হয়তো গুজব, কিন্তু এই গুজবের ডালপালা কিন্তু এমনি এমনি গজায়নি। তাহলে জাতিসংঘের আসল অবস্থানটা আসলে কি? তারা কি সত্যি আওয়ামী লীগের ব্যাপারে কোনো ভূমিকা রাখছে? আসুন এই দিকটা একটু ভালো করে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি। আপনারা জানেন, জুলাই আগস্টের সেই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পর জাতিসংঘের একটি মানবাধিকার দল কিন্তু বাংলাদেশ সফর করেছিল, এবং তারা একটি বিস্তারিত রিপোর্টও সে সময় প্রকাশ করেছিল। এই আন্দোলনে যে 1400-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, জাতিসংঘ কিন্তু তার তীব্র নিন্দা জানিয়েছে, এবং তারা খুব স্পষ্ট করেই বলেছে যে এই হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের অবশ্যই সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই বিচারের দাবির পাশাপাশি জাতিসংঘ কিন্তু আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তাদের রিপোর্টে উল্লেখ করেছিল, যা হয়তো অনেকেই খেয়াল করেননি। তারা বলেছে, গণতান্ত্রিক কাঠামোতে কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করাটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিপন্থী। অর্থাৎ জাতিসংঘ চায় ইনক্লুসিভ রাজনীতি বা সবাইকে নিয়ে পথ চলা। তারা কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, বরং তারা একটি সিস্টেমের পক্ষে কথা বলছে। এখন জাতিসংঘের এই ইনক্লুসিভ রাজনীতির নীতি যদি বাস্তবায়ন করতে হয়, তবে পরোক্ষভাবে কিন্তু সেটা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের পক্ষেই যায়। আর ঠিক এই পয়েন্টটাকেই পুঁজি করে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলো আন্তর্জাতিক মহলে, বিশেষ করে জাতিসংঘের কাছে কিন্তু জোরালোভাবে কাজ করে যাচ্ছে।
এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দলকে গণতান্ত্রিক সিস্টেমের বাইরে রাখা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম আন্তর্জাতিক চাপের কারণে বা অন্য কোনো ভূ রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার একটি সুযোগ পেল, কিন্তু সেই আওয়ামী লীগের নেতৃত্ব আসলে কে দেবেন? দেখুন, এই মুহূর্তে দলের হাল ধরার মতো শক্ত কাণ্ডারি কে আছেন? আমরা যদি বাস্তবতার দিকে একটু তাকাই, তাহলে এটা খুব স্পষ্ট যে শেখ হাসিনার খুব শিগগিরই দেশে ফেরা বা রাজনীতিতে আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম, এবং বর্তমান পরিস্থিতিতে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে বিকল্প কি? বিকল্প হিসাবে ঘুরে ফিরে কিন্তু একটি নামই বারবার আলোচনায় আসছে, আর তা হলো শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা হয়তো স্মরণ করতে পারেন, নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটি বেশ তাৎপর্যপূর্ণ কথা সে সময় বলেছিলেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যরা যদি রাজনীতি করতে চায় এবং দেশের জনগণ যদি তাদের কোনোভাবে মেনে নেয়, তবে তারা রাজনীতি করতেই পারে। আমি মনে করি এই কথাটার মধ্যে কিন্তু একটা বড় রাজনৈতিক বার্তা লুকিয়েছিল। বর্তমানে আওয়ামী লীগকে যদি নতুন করে বাংলাদেশের রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে হয়, তবে শেখ হাসিনাকে মাইনাস করে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই তাদের সংগঠিত হওয়ার চেষ্টা করতে হবে। এটা ছাড়া আমি মনে করি তাদের সামনে আপাতত খুব বেশি বিকল্প খোলা নেই। কিন্তু আওয়ামী লীগের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখুন, সজীব ওয়াজেদ জয় যেখানে আছেন সেখান থেকে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ রয়েছেন, তিনি বার্তা দিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সকল তথ্য উপাত্ত রয়েছে, কিংবা আমরা তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে যে বিষয়গুলো জানতে পেরেছি, তাতে করে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার কোনো বিকল্প আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত কেউ কিন্তু চিন্তা ভাবনা করেনি। অর্থাৎ মোট কথায় বলা চলে, শেখ হাসিনার হাতেই বর্তমান সময়ে আওয়ামী লীগ রয়েছে, এবং শেখ হাসিনার হাত থেকে আওয়ামী লীগের নেতৃত্ব সরিয়ে নেওয়ার কোনো ধরনের চিন্তাভাবনা অভ্যন্তরীণভাবে আওয়ামী লীগ কিংবা কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ অথবা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ চিন্তা করেনি। সুতরাং এখানে সজীব ওয়াজেদ জয়ের বিকল্প নেতৃত্ব হওয়ার যে চিন্তাভাবনা, সেটি আদৌ বর্তমান সময়ে কিন্তু কোনোভাবে বাস্তবিক রূপ নিচ্ছে না। যদি বাস্তবিক রূপ নিতে হয়, তাহলে হয়তোবা সেটা আরো বেশ কিছু সময়, যদি কথার খাতিরে ধরতে হয়, তাহলে বছর খানেক অপেক্ষা করতে হবে। কারণ যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের এই যে লাখ লাখ নেতাকর্মী বা সমর্থক শেখ হাসিনার বিকল্প হিসাবে সজীব ওয়াজেদ জয়কে সম্পূর্ণভাবে নেতৃত্ব দেওয়ার জন্য মেনে না নেন, ততদিন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার হাতেই থাকবে, এটা সম্পূর্ণভাবে নিশ্চিত। এবং শেখ হাসিনার বর্তমান যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, তাতে করে মনে হচ্ছে শেখ হাসিনা নিজেও কিন্তু দলকে সুসংগঠিত রাখার জন্য এখন পর্যন্ত দলের যে মূল চাবি রয়েছে, সেই মূল চাবিটা ওনার নিজের হাতেই রেখে দিয়েছেন, এবং তিনি ওনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা তৃণমূল পর্যায়ে অ্যাক্টিভ করছেন শুধুমাত্র এই বিকল্প তৈরি করার জন্য। তবে আমি যেমনটা বললাম, সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেই সময় কতদিন লাগবে সেটা একদম ক্যালকুলেট করে বলা কিন্তু অনেকটাই মুশকিল। দর্শক, এবার আসুন আমরা একটু আন্তর্জাতিক রাজনীতির যে দাবার বোর্ড রয়েছে, সেই দাবার বোর্ডের দিকে একটু নজর দিই। কারণ বাংলাদেশের রাজনীতি এখন কিন্তু শুধুমাত্র দেশের ভৌগোলিক সীমানার ভেতরে কোনোভাবেই আটকে নেই, এর নাটাই অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর হাতেও কিন্তু রয়েছে। এই পুরো প্রক্রিয়ায় ভারতের ভূমিকাটা আসলে কি? আপনারা সবাই কিন্তু খুব ভালো করেই জানেন, গত সরকারগুলোর সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণ প্রকৃতপক্ষে কেমন ছিল। অনেকেরই ধারণা, ভারত হয়তো পর্দার আড়াল থেকে এখনো একটা বড় ধরনের কলকাঠি নাড়ছে। আবার কেউ কেউ এমনও মনে করেন, বর্তমান সরকার বা বিএনপি যাতে খুব বেশি ভারত বিরোধী
বা একক আধিপত্য বিস্তারকারী কোনো অবস্থানে চলে না যায়, সেদিকে ভারতের তীক্ষ্ণ একটি নজর রয়েছে। ভারত হয়তো চাইছে আমেরিকাকে ব্যবহার করে বাংলাদেশের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে, যাতে করে আওয়ামী লীগের মতো তাদের পুরনো মিত্র আর না হোক কমপক্ষে বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি করার একটা স্পেস কিংবা জায়গা পাক। জাতিসংঘ এই ক্ষেত্রে হয়তো বড় বড় কথা বলতে পারে, কিন্তু দিন শেষে বিশ্ব রাজনীতির মোড়লরা, বিশেষ করে আমেরিকা এবং ভারত যেদিকে ইঙ্গিত করবে, পাল্লাটা কিন্তু সেদিকেই ভারী হওয়ার সম্ভাবনা আমি মনে করি সব থেকে বেশি। তাই পুরো বিষয়টাকে যদি আমরা এক সুতোয় গাঁথার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: মে মাসের মধ্যে জাতিসংঘ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে কিংবা রাজনীতিতে ফিরিয়ে আনছে, এমন খবর সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং একটি চূড়ান্ত পর্যায়ের গুজব। তবে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার যে ব্যাকডোর ডিপ্লোমেসি কিংবা পর্দার আড়ালের আলোচনা, সেটা কিন্তু কোনোভাবেই থেমে নেই। আন্তর্জাতিক লবিং, ভারতের নীরব চাপ, আমেরিকার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে একটা স্নায়ুযুদ্ধ কিন্তু ঠিকই চলছে। এবং সেই স্নায়ুযুদ্ধে কে জিতবে এবং কারা হারবে, সেটার উপর কিন্তু নির্ভর করছে বাংলাদেশের পরবর্তীতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ভবিষ্যৎ। এখন যদি আন্তর্জাতিক পরাশক্তির চাপকে ডিঙিয়ে বিএনপি বা বর্তমান বাংলাদেশের সরকার কোনোভাবে একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তাহলে তাদেরকেও কিন্তু সেটির খেসারত দিতে হবে। এবং পৃথিবীর ইতিহাসে, এমনকি আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম বহু ঘটনা রয়েছে, এমন অনেক ইতিহাস রয়েছে যেখানে আমরা দেখেছি পরাশক্তিকে ডিঙিয়ে যারাই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারাই কিন্তু পতনের সম্মুখীন হয়েছে। সুতরাং এখানে বিএনপির পররাষ্ট্রনীতি, বিএনপির বর্তমান কৌশল এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণ আসলে ঠিক করবে বিএনপি এই চাপগুলো কিভাবে নিয়ন্ত্রণ করছে এবং সেই নিয়ন্ত্রণের মাধ্যমেই তাদের ভবিষ্যৎ কিভাবে তারা সাজাচ্ছে কিংবা গুছাচ্ছে। এর পাশাপাশি এই যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির একটি সহ অবস্থানের পরিবেশ, এই পরিবেশের জন্য আওয়ামী লীগও কিন্তু অপেক্ষা করছে। এবং এই পরিবেশ পাওয়ার জন্য বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের হুঙ্কার থেকে শুরু করে আওয়ামী লীগের সকল ধরনের আন্দোলন তারা কিন্তু একদম গুটিয়ে ফেলেছে। মোট কথায় বলা চলে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটি কিন্তু একদম জিরো পর্যায়ে রয়েছে। তারা চাইছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের মাধ্যমে জনগণের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রবেশ করা। তবে এখানে বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা রয়েছে। যেমন জুলাইয়ের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব মানবাধিকার অপরাধ, আবার আওয়ামী লীগের ব্যাপক দুর্নীতি কিংবা আওয়ামী লীগের আমলে যে রাজনীতি ঘটেছে সেই রাজনীতির প্রভাব, এটি আসলে বর্তমান সময়ে যারা রাজনীতিতে রয়েছেন তারা কিভাবে দেখছেন, দেশের জনগণ আসলে কিভাবে দেখছেন। দেখুন, বাংলাদেশের জনগণ যারা রয়েছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেন, তারা কিন্তু নীতি নির্ধারণ করতে পারেন না, এটা একটি চূড়ান্ত সত্য। এবং এই যে নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসার যে স্পেস, সেই স্পেস কিন্তু দিতে চাইছেন না। এখানেই মূলত আন্তর্জাতিক চাপ এবং আওয়ামী লীগের লবিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এই জায়গাগুলো যত মজবুত হবে, নীতি নির্ধারকরা কিন্তু তত চাপের মুখে পড়বেন এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করারও সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। তবে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে সকল আলোচনা সভা করেছেন, সেখানে কিন্তু একটি বক্তব্য গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমান সরকার কাউকে বাইরে রেখে রাজনীতি করতে চায় না, সবাইকে সমান অধিকার দিতে চায়। এটা কিন্তু আমি মনে করি এই যে লবিং তদবির আওয়ামী লীগের, এটার একটা ফলাফল হতে পারে। তবে এত শীঘ্রই আসলে মনে হচ্ছে না যে সরকারের পক্ষ থেকে
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশাধিকার দেওয়া হবে। এটার জন্য হয়তোবা আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। সুতরাং এই সমস্ত বিষয়ে বর্তমান সময়ে পরাশক্তিদের চাপ, আওয়ামী লীগের লবিং তদবির, অর্থাৎ বিগত 1.5 বছর ধরে আওয়ামী লীগ যে পরিশ্রমগুলো করছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য, সেই পরিশ্রমগুলো এবং বর্তমান সময়ে সেই পরিশ্রমের আবারও দেখা মিলতে পারে। এবং এই পরিশ্রমের উপরে কিন্তু নির্ভর করছে আওয়ামী লীগের পর্দার আড়াল থেকে রাজনীতিতে ফেরার খবরাখবরগুলো। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণ জনগণ প্রকৃতপক্ষে আসলে কি চাই? আমরা সাধারণ জনগণ চাই দেশ শান্তিতে থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, দেশের রাজনীতি স্থিতিশীল থাকুক এবং দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার সকলে সমানভাবে ভোগ করুক। সুতরাং যেহেতু আমরা শান্তি চাই, যেহেতু আমরা কোনো অস্থিতিশীল বাংলাদেশ চাই না, সংকটমুক্ত বাংলাদেশ চাই, সুতরাং আমাদের নীতি নির্ধারক কিংবা আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবশ্যই জনগণের যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সম্মান দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের চেষ্টা করতে হবে, যে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা থাকবে না, কোনো ধরনের অস্থিতিশীলতা থাকবে না, যেখানে সকলের গণতান্ত্রিক অধিকার সকলে ফিরে পাবে। সুপ্রিয় দর্শক, এই আলোচনাকে কেন্দ্র করে আপনাদের যত মতামত রয়েছে সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।